আমাদের এই মুহূর্তে যে সকল দর্শক শ্রোতা আমাদের দেখছেন, আমাদের পেজের পক্ষ থেকে এবং টিমের পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই লাইভটি আপনাদের স্থানীয় যে সকল গ্রুপ রয়েছে বা টাইম লাইনে শেয়ার করার জন্য অনুরোধ করছি, যাতে অধিক সংখ্যক শিক্ষক বা কর্মকর্তাগণ এটা দেখতে পারে। যদি সামান্যতম উপকৃত হয় তাহলে আমাদের পথ চলা সার্থক হবে। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি এই পেজের হেল্পিং পেজ অন ই মনিটরিং ফেসবুক পেজের সম্মানিত ফাউন্ডার অ্যাডমিন, যিনি বাংলা বিষয়ে আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রদান করবেন বা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করবেন, আমি জনাব মামুনুর রশিদ স্যারকে তার বক্তব্য এবং বাংলা বিষয়ে ওরিয়েন্টেশন শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। স্যার। ধন্যবাদ মাসুদ স্যার। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আহ, সম্মানিত শিক্ষক বৃন্দ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ এবং অন্যান্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যারা আছেন, তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মানিকগঞ্জের সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যার। স্যার আগেও এই পেজে সিলেক্ট থাকতে যুক্ত হয়েছিলেন। আপনারা জানেন যে এই পেজে যখন কাজ হতো প্রত্যেক জেলার ডিপিও মহোদয় সভাপতি হিসেবে উপস্থিত থাকতেন। তো এখন যেহেতু অনলাইনে কার্যক্রম শিক্ষকের দোরগোড়ায় অনেকটা সহজ হয়ে গেছে, এই জন্য এত কাজ আসলে পেজে হয় না, এই জন্য স্যারদেরও দাওয়াত কম করা হয়। আজকে আরেকজন আমাদের সদর দক্ষিণের টিও মহোদয় আছেন, উপস্থিত আছেন। আরো টিও মহোদয় হয়তো উপস্থিত হবেন। তো কাজটা আমাদেরই, যেহেতু আমাদের পরিবারেরই কাজ। তো আমরা শেয়ার করার জন্য, মূলত কাউকে শেখানোর জন্য আসলে প্রোগ্রাম না। অনেকে হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন বা প্রিন্টিং এ দিয়ে দিয়েছেন। যেহেতু সারা স্কুলেই যাবে, আপনাদের নির্দেশনা আছে প্রত্যেক স্কুলে এটা প্রিন্ট করে উপজেলা শিক্ষা অফিসার পক্ষ থেকে, অফিসের পক্ষ থেকে এটা বিতরণ করতে হবে। অনেকটিও স্যার আমি জানলাম যে প্রেসেও দিয়ে দিয়েছেন। তো আমরা পরে দেখলাম যে ইংরেজি, গণিত বা বাংলা বিষয়ে কিছু অবজারভেশন হয়তো আছে, গতবারেও ছিল। তো আমরা গতবারও প্রোগ্রামটা করছিলাম, শেয়ার করছিলাম যে কোন কোন জায়গায় কিছু কিছু জিনিস হয়তো জানার গ্যাপ থাকতে পারে, সে জায়গাগুলো একটু শেয়ার করে দেওয়ার জন্য, যেন অ্যাসেসমেন্টের সময় সহজ হয় এবং কাজটা যেন একটা সমান্তরাল ওয়েতে করা যায়। এই জন্য মূলত এই প্রোগ্রামটা আয়োজন। তো আমি প্রথমে আপনাদেরকে বলি যে গত জুলাই মাসে যে আমাদের বেজ লাইন হয়েছিল, আপনারা জানেন যে তৃতীয় থেকে পঞ্চম, সেটার একটা উদ্দেশ্য ছিল যে ওই বেজ লাইনটা মাঝখানে এসে কেন করা হলো, জানুয়ারি মার্চে বা ফেব্রুয়ারিতে করলে ভালো হতো। আসলে আহ, অধিদপ্তর থেকে তো টিচিং লার্নিং নিয়ে খুব একটা এরকম ইয়ে ছিলই না। তো মহাপরিচালক মহোদয় খুব সাহসের সাথে উদ্যোগ নিয়েছিলেন, উপদেষ্টা মহোদয়, যে এই বেজ লাইনটা যেন করা যায়, এবং সেটা করা গিয়েছিল এবং আপনারা অনেক পরিশ্রম করে কিন্তু করেছেন। করার পরে নির্দেশনা ছিল যে আপনারা কর্ম প্ল্যান করে রেমিডি দিবেন। তো প্রথম একটা সিদ্ধান্ত ছিল, শাহ আলম স্যার এখানে আছেন, আমাদের সহকারী পরিচালক মহোদয়, প্রশিক্ষণ এবং আবু বক্কর স্যারও আসবেন। তো ওনারা যে গণিত এবং ইংরেজি তৈরি করেছেন, স্যাররা আজকে আপনাদের সাথে শেয়ার করবেন। আমি স্যারদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আবু বক্কর স্যার হয়তো 30 মিনিট পরে যুক্ত হবেন। তো বাংলা গ্রুপের সাথে আমরা ছিলাম। তো এটা একটা চ্যালেঞ্জ ছিল যে প্রথমত আমাদেরই যাওয়ার কথা ছিল যে আপনাদের এই অগ্রগতিটা কি হয়েছে সেটা দেখার জন্য। পরবর্তীতে মহাপরিচালক মহোদয় এবং আমাদের পরিচালক প্রশিক্ষণ, আগে পলিসিতে ছিলেন কামুল স্যার, পরে আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা টুলস গুলো তৈরি করার চেষ্টা করেছি। পাঠ পরিকল্পনা নভেম্বর পর্যন্ত নিতে বলা হয়েছিল, আমরা সেভাবেই আমলে নিয়ে, যাতে শিক্ষকরা সহজভাবে শিক্ষার্থীকে মূল্যায়নটা, অ্যাসেসমেন্টটা করতে পারে, সেভাবে আমরা রেকর্ড ফর্ম এবং কোশ্চেনারিজ গুলো চেষ্টা করেছি। তারপরেও শিক্ষকদের কাছে অনেক কিছু অবজারভেশনে থাকবে। আমি শুরুতে একটা অনুরোধ করব যে গতবার আপনি খেয়াল করবেন, আমি প্রায় 42টা ভিডিও এখানে মানিকগঞ্জের ডিপিও মহোদয় জানেন যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ভিডিও করার চেষ্টা করেছিলেন। এটা এইভাবে রেকর্ড ফর্ম, এইভাবে কেউ রেজিস্টার, এইভাবে একটু শিক্ষকরা একটু মিসগাইড হচ্ছিল। তখন এই সামাজিক যোগাযোগ একদম ভরে গিয়েছিল। তো এবারে প্রথমে আমি স্যারদের অনুরোধ করব যে এ ধরনের ভিডিও যদি দেয়াই হয়, সেটা যেন একটা সঠিক ওয়েতেই করে কেউ, যে ঠিক কোশ্চেনারিজ গুলো মূল্যায়ন যেভাবে হবে সেটা যেন কিভাবে কেউ করতে মানা নাই, কিন্তু সেটা যেন মান মান মানে মানসম্পন্ন হয়।
যে শিক্ষকই কন্টেন্টটা করুক, সেই কন্টেন্টটা যেন সঠিকভাবে হয় এবং বিভিন্নভাবে যেন উপস্থাপন না হয়, সেই বিষয়টা যেন আপনারা উপজেলা এবং জেলা একটু দয়া করে খেয়াল রাখবেন। তা আমি বাংলাটা, যেহেতু তিনটা জিনিস উপস্থাপন হবে, আমি বাংলাটা চেষ্টা করছি প্রথমেই আপনাদেরকে একটু দেখানোর। আমি প্রথমে একটু নির্দেশাবলীটাতে যাই। আহ, দেখা যাচ্ছে কিনা মাসুদ সাহেব? জয় স্যার। দেখেন তো, একটু বড় জি স্যার। করে দিলাম। ফন্ট ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইখানে দেখবেন যে আমি টুলসটাতে পরে যাই। আপনাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী রেকর্ড ফর্ম, এবং আপনি যখন টুলসটা পরিচালনা করতে যাবেন মূল্যায়ন কার্যক্রম, তখন আমি অনুরোধ করব যে এইটা যেন অবশ্যই টিউ স্যাররা, এটিউ স্যাররা এবং হেড টিচার মহোদয় বা টিচার যারা আছেন, যারা মূল্যায়ন করবে, তারা যেন এক নজরে একটু পড়ে নেন। যদিও জানা জিনিস, এখানে আমি যেটা বললাম, দেখেন পাঠ পরিকল্পনা কিন্তু নভেম্বর পর্যন্ত বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে অনেকে বলতে পারেন নভেম্বরের শেষ পার্টটা তো আসে নাই, অথবা ডিসেম্বরেও হয়তো প্রথম সপ্তাহে পার্ট আছে। আমরা যতটুকু কাভার করার মূল্যায়নের ক্ষেত্রে সাধারণভাবে সেটুকু আমরা নেয়ার চেষ্টা করেছি। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে টেক্সট বইয়ের ভিতরেই বেশি নেওয়া হয়েছে, এবং হয়তো দুইটা তিনটা যুক্ত বর্ণ হয়তো টেক্সটের মধ্যে পাবেন, একটা দুইটা হয়তো আলাদা পাবেন, এরকম ভাবে কোশ্চেনারিজ গুলো পাবেন, হ্যাঁ, মেধা যাচাইয়ের জন্য। এখানে দেখেন যে দুইটা উদ্দেশ্য আছে, রেকর্ড ফর্ম কোন উদ্দেশ্যে করবেন আর শিখন মান যাচাই যেটা করবেন সেই টুলসটা কি উদ্দেশ্য, দুইটা উদ্দেশ্য আমরা দিয়ে দিয়েছি। একটা হচ্ছে শিক্ষার্থী বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দ ভান্ডার, সাবলীলতা, বোধগম্যতা, মানে যে কয়টা বিষয় নেয়ার সে কয়টা বিষয়কে উদ্দেশ্য করে টুলসের মধ্যে কিন্তু দেয়া আছে। তো, বিশেষ করে যে দক্ষতাগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড্রেস করা আছে, শোনা বলা পড়া লেখা। এরপরে রেকর্ডের বিষয়টা আমি বলি, গতবারের যে রেকর্ড ফর্মটা ছিল আপনারা জানেন 09 দেওয়া হয়েছিল, কোথাও দেখবেন এটা নিয়ে খুব বিভ্রান্ত হয়েছিল। তো এবারে আমাদের নির্দেশনা ছিল যে 4 মাত্রার মূল্যায়নটা হবে, সেটা হচ্ছে অতি উত্তম, উত্তম, চলতি মান এবং চলতি মানের নিচে 1 2 3 4 মান। তো সেটা ধরেই আমরা করেছি, কিন্তু গণিত আর ইংরেজিতে হয়তো আবু বকর স্যার আর শালম স্যার বলার চেষ্টা করবেন, তারা একটু নম্বর ভিত্তিতে হয়তো মূল্যায়নটা রেকর্ড ফর্মে দেওয়ার জন্য বলেছেন। তা আমাদেরটা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের যে উদ্দেশ্যটা রেকর্ড ফর্মে, সেটা শ্রেণী ও বিষয়ভিত্তিক প্রত্যেক শিক্ষার্থীর যে যোগ্যতা, সেটা সার্বিক অবস্থাটা নির্ধারণ করা রেকর্ড ফর্মে যেন ফুটে ওঠে। সেটার পাশাপাশি স্তর ভিত্তিক শিখন ঘাটতি, যখন আপনি শিখন ওই রেকর্ড ফর্মে যাবেন, আপনি ডান পাশে দেখবেন ওই ঘাটতি বা দুর্বলতা ছোট্ট করে একটু দাগ দিয়েন না প্লিজ, স্ক্রিনে স্ক্রিনে দাগ দিয়েন না। আপনারা দেখবেন একটা ঘর রাখা আছে, যে যে শিক্ষার্থীরই প্রাপ্তমান যাই হলো তাকে যেভাবে মূল্যায়ন করেন স্তর ভিত্তিক, তার ডান পাশে কোন জায়গাটায় তার ঘাটতি, কোন জায়গা মানে এই যে বর্ণজ্ঞান, ধ্বনি, শব্দভান্ডার, সাবলীলতা, বোধগম্যতা, লেখার সঠিক প্রবাহ, এগুলোর কোন জায়গায় তার ঘাটতি সেটা ছোট্ট করে লিখে রাখা, যাতে পরবর্তীতে আপনি এটা রেমিডি দেওয়ার জন্য কর্মপ্ল্যানটা করতে পারেন। এবং একটা নির্দেশনা অবশ্যই আছে, আপনারা জানেন। আপনারা স্ক্রিনে লিখছেন কেন? একটু কাইন্ডলি লিখবেন না প্লিজ। আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু 1 to 1 জিজ্ঞেস করতে হবে। 1 to 1 অ্যাপ্রোচ মানে প্রত্যেক শিক্ষার্থীর সিঙ্গেল সিঙ্গেল করে জিজ্ঞেস করতে হবে। একসাথে গতবার আমরা দেখেছি সময়ের কারণে অনেক সময় আপনারা হয়তো একদিনে ডেট দেওয়া হয়েছিল। আমি খাগড়াছড়ি দেখতে গিয়েছিলাম, তো দেখলাম খাতার যে মূল্যায়ন গুলো সেটা সঠিকভাবে হয়নি। তো আমাদের সময়েরও স্বল্পতা, এবারও কিন্তু সময়ের স্বল্পতা আছে, কারণ বৃত্তি পরীক্ষা আছে, তৃতীয় প্রান্তিক পরীক্ষা আছে। এই ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে এই জিনিসটা কর্তৃপক্ষ দিয়েছে, যেটাই দিক আমাদেরকে সেটা তো করতে হবে নির্দেশনা ফলো করে। তো সবচাইতে আনন্দের বিষয় বলেন আর পজিটিভ বিষয় বলেন যে কর্তৃপক্ষ দুইটা টিচিং লার্নিং এর উপরে দুইটা জিনিস মাঠে দিতে পেরেছে, যে এই টুলস গুলো আসলে হেড টিচার মহোদয়ই করার কথা। যে এই একটা বিদ্যালয়ে যখন আপনি শিক্ষার্থীর যোগ্যতা যাচাই করবেন, আমাদের শিক্ষকরা যদি এই অ্যাসেসমেন্ট টুলসটা তৈরি করা শিখে যায় বা করে, তাহলে সবচেয়ে ভালো হবে প্রতি বছর।
মানে এইটা হয়তো এবছর একটা অনুশীলনে গেল, কিন্তু সামনের শিক্ষাবর্ষ থেকে যদি আপনারা বিদ্যালয় ভিত্তিক প্ল্যান করেন যে প্রতি বছরের ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা বেজ লাইনটা করে নিব ক্লাসের, এবং ওই বেজ লাইনের ভিত্তিতে আমরা সারা বছর পাঠটা চলবে, রেমিডি চলবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের, পরে আবার আপনারা শেষের দিকে যে আর একটা চূড়ান্ত অগ্রগতি যাচাই করলেন, এটা যদি প্রতি বছর করা হয় দেখবেন প্রাথমিক শিক্ষার মান অনেকাংশে এগিয়ে যাবে। এরপরে দেখেন 4 নম্বরে শোনাগোলা পড়ালেখার দক্ষতা যাচাইয়ের জন্য প্রশ্নমালা মূল্যায়ন টুলস গুলো প্রণয়ন করা হয়েছে, এটা যেটা আমি আগে বললাম, এবং প্রমিত ও বোধগম্য ভাষা ব্যবহার করে পরিচালনা করতে বলেছে। এখন আপনি সিলেটে যান, চট্টগ্রামে যান, যেখানেই যান আপনি দেখবেন যে ক্লাসরুমে প্রমিত ভাষা খুব একটা ব্যবহার হয় না, আঞ্চলিক ভাষা কাটিয়ে খুবই কঠিন। তারপরও বলা হয়েছে যে আপনারা শিক্ষার্থীদের যখন এটা ব্যবহার করবেন, মূল্যায়ন করবেন, যেন আপনার ভাষাটা শিক্ষার্থীর সাথে আপনারা দেখবেন যে প্রথমেই কয়টা 3টা 4টা কোশ্চিন দেওয়া আছে শিক্ষার্থীর সাথে কথোপকথনের জন্য, আমরা দিয়ে দিছি, যাতে ওই জায়গাটা একটু শুরুটা যেন শিক্ষার্থীর সাথে প্রমিত বোধগম্য ভাষায় আপনি শুরু করে তারপরে কোশ্চিনারি যে যেতে পারেন। আমরা যখন প্রশ্নমালায় যাব তখন দেখব। এছাড়া আরেকটু কথা বলি যে আপনারা ওই টুলসের ভিতরে যে বিষয়গুলো আছে, বর্ণ কার্ড, শব্দ কার্ড, এগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে তৈরি করে ব্যবহার করতে পারবেন। এবং অনুচ্ছেদ প্রত্যেকটা ক্লাসেরই দেখবেন 3 থেকে 5ম, আমরা প্রথম থেকে যেহেতু পঞ্চম দেয়া হয়েছে কিন্তু নির্দেশনা আছে 3য় থেকে 5ম, শেষে দেখবেন যে যে টেক্সট গুলো দেয়া আছে নিচে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদটা আপনারা যদি সহজ ভাষায় আলাদা করে সরবরাহ করতে চান সেক্ষেত্রেও কিন্তু শিথিলতা করা আছে, করা যাবে, আপনাদের বিষয়। এরপরে দেখবেন যে বলা আছে যে 1-to-1 অ্যাপ্রোচ, যেটা আমি বললাম, মূল্যায়ন পরবর্তী সময় শিক্ষার্থীর যে পারগতা সম্পর্কিত তথ্য, তো আমরা এই ভাষাটা ইতিবাচক ভাবে ব্যবহার করেছি যে অপারগতা সম্পর্কিত আর লিখি নাই, যে পারগতা আসলে অপারগতা আসবে। আপনি দেখবেন যে ক্লাস 1-এ 6টা কোশ্চেন দেওয়া আছে, ক্লাস 2-তে দেওয়া আছে 7টা, পরে 3-4-এও 7টা, শুধু 5-এ 8টা। আমাদের সর্বোচ্চ মান আছে 4, ওই 4 দিয়ে টোটাল কোশ্চেনারিজকে গুণ দিলে যে টোটাল নাম্বারটা আসবে সেটাই সর্বোচ্চ ধরে প্রাপ্ত মানটা ওই উত্তম, অতি উত্তম, উত্তম, চলতিমান, চলতিমানের নিচে নির্ধারণ হবে। সাথে দেখেন প্রত্যেক শিক্ষার্থীর পারগতা সম্পর্কিত প্রাপ্তমান রেকর্ড ছকের, আমাদের রেকর্ড ছকে দেখবেন 1 থেকে 8টা ঘর আছে। এই 1 থেকে 8টা ঘরের মধ্যে শুধু 5-এর ক্ষেত্রে 8 ঘর ব্যবহার হবে, তারপরে 4-এর ক্ষেত্রে 7 ঘর, আর বাকিটা হয়তো 1 থেকে 6 বা 7 ঘর ব্যবহার হবে। যদি কোনো ঘর ধরেন খালি থাকে সেটা আপনারা ড্যাশ দিয়ে দিবেন। মোট প্রাপ্ত মান আপনি দেখবেন যে প্রত্যেকটা কোশ্চিনে আপনি যদি মূল্যায়নের পরে চলতি মান লেখেন, উত্তম লেখেন, সেক্ষেত্রে উত্তমের মান 3, অতি উত্তম 4, চলতি মান 3, এইভাবে আপনি ওখানে চলতি মান লেখা থাকলেও রেকর্ড ফর্মে যখন তুলবেন আপনি 3 তুলতে পারবেন বা 2 তুলতে পারবেন। তোলার পরে ওই নাম্বারগুলো যোগ করার পরে মোট প্রাপ্ত মানের একটা ঘর আছে, ওই ঘরে যে মানটা আসবে ওই মানের সাথে সর্বোচ্চ ওই যে যেটা বললাম যে 4 দিয়ে টোটাল কোশ্চিনারিজকে গুণ দিবেন, 4-6 24 বা 4-7 28 বা 4-8 32, ওই 32-এর মধ্যে ও যে রেঞ্জে ওই শিক্ষার্থী পেল সেটা অনুপাতে আপনি তাকে উত্তম, অতি উত্তম মান নির্ণয় করবেন স্তর ভিত্তিক। তারপরে হলো শিখন ঘাটতি ও দুর্বলতা এবং পূর্বের বেজলাইনের তুলনামূলক একটা ঘর আছে সর্বশেষে দেখবেন, এইটা দেয়া হয়েছে, ভূপেশ স্যার বলেছিলেন যে বেজলাইনের পরে আপনারা যে ইয়াটা করলেন, রেমেডিটা দিলেন, সেখানকার সাথে এখন করে কোনো তুলনামূলক যদি অগ্রগতি পান সেক্ষেত্রে নোট ডাউন একটু করে রাখবেন। তারপরে হচ্ছে পরবর্তীতে কর্মপরিকল্পনা করে পাঠদানের বিভিন্ন পদ্ধতি কৌশল ব্যবহার করে, এটা আপনাদের ধারাবাহিক একটা জানাই জিনিস, যে যখন আপনি কর্মপরিকল্পনা করবেন, করার পরে আপনি শিক্ষার্থীকে আগের অবস্থা থেকে কিভাবে একটু করে নিয়ে আসবেন দুর্বল অবস্থা থেকে, সেটা আপনারা বিভিন্ন পদ্ধতি কৌশল আপনারা নিজেরা ব্যবহার করবেন। আর শিক্ষার্থীকে মূল্যায়ন টুলসের সকল প্রশ্নের উত্তর সুযোগ দিতে হবে। দেখা গেল 1 থেকে 6টা আছে, 3টা করে আপনি মূল্যায়ন করবেন না, 4টা করলেন না, যে কয়টা আছে প্রত্যেকটা কোশ্চিনারিজকে শিক্ষার্থীকে টাচ করাতে হবে। এবং মূল্যায়ন শিটের দেখেন ক্রমিক 1 থেকে 6, 7, 8
অনুযায়ী মূল্যায়ন করতে হবে এবং প্রতিটি প্রশ্নের সম্ভাব্য উত্তরের পাশাপাশি অন্যান্য যে সঠিক উত্তর যেটা প্রাসঙ্গিক, হুম, শুধু যে একাডেমিক উত্তর দিবে, আপনি অন্যভাবেও শিক্ষার্থীকে যাচাই নিতে পারবেন এবং সেক্ষেত্রে তাকে মানটা নির্ধারণ করতে পারবেন। শুধু 6 পারলো তাই আমি যে অতি উত্তম দিয়ে দিব 6টা পারলেই, তো প্রাসঙ্গিক আরো কিছু বিষয় আছে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন। মূল্যায়ন টুলস এর ক্রমিক অনুযায়ী সার্বিক পারদর্শিতার মান নির্ধারণ এবং মূল্যায়নের ভিত্তিতে 4 মাত্রা নির্দেশনা, যেটা আমি বলে আসলাম। আপনি একটু কাইন্ডলি দেখবেন আপনাদের ওখানে একটু ভুল ছিল, আমি পরে পেজে কিন্তু কারেকশন দিয়েছি। অতি উত্তম 4, উত্তম 3, এই তিনটা চলতি মানে পড়ে গেছিল একটা জায়গায়, সেই জায়গাটা আমি একটু কারেকশন করে নিতে বলছি। এটা হলো সঠিক জিনিস, আপনারা এটা নিজেরা দেখে নিতে পারবেন। যদি প্রিন্টিং ভুল হয় অবশ্যই শিক্ষার্থীর কাছে যাওয়ার আগে আপনারা দুই এক জায়গায় যদি সামান্য ভুলও থাকে সেটা যেন অবশ্যই আপনারা দয়া করে কারেকশন করে নিবেন। গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলি, উত্তর না লিখলে বা ভুল উত্তরের জন্য যেখানে লেখার জায়গা আছে শিক্ষার্থীর, সেখানে আমরা গতবার জিজ্ঞেস করছিলাম যে 3টা কোশ্চিন আছে, দেখা গেল 1-এর ক খ গ, ক না পারলে ক্রস দিব, 2টা না পারলে ক্রস দিব, এগুলো গতবার ছিল। কিন্তু এবারে আমি দেখেন একটা জিনিস, এটা ভূপেশ স্যারের সাথে আলোচনা ক্রমে লেখা হয়েছে যে এই ক্রমিকের চলতি মানে নিচের স্তর ধরে মান দেয়া যাবে। তো চলতি মানে নিচের স্তরে মান মানে তো 1। তো আপনারা জানেন যে শিক্ষার্থীকে শূন্য দেওয়ার চেয়ে তাকে ভুল বা মানে ভুল উত্তরের জন্য তাকে কিভাবে 1 দেওয়া যায় বা কি দিবেন এটা আপনারা নিজেরা দিয়ে নিতে পারবেন। মানে দেয়া যাবে মানে এটা শিথিল করে ভাষাটা বলা আছে। এবার আসেন সার্বিক পারদর্শীদের মানের যে ছকটা আছে এটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, স্ট্রাকচার ছিল 90 থেকে 100, 70 থেকে 90, 50 থেকে 69 এবং 0 থেকে 49। যেহেতু আমাদের এত কোশ্চেনারি নেই এবং আমরা ওইভাবে মান দেই নাই, আমরা মূলত স্তরটা নিয়েছি। আপনারা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর, আমি ফার্স্ট লাইনটা বলি সেটা দেখবেন আপনারা, যে শিক্ষার্থী শ্রেণী ও বিষয়ভিত্তিক সকল যোগ্যতা যদি সফলভাবে অর্জন করতে পারে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে 24, দ্বিতীয় শ্রেণীতে 28, তৃতীয় শ্রেণী 28, চতুর্থ শ্রেণী 28 এবং পঞ্চম শ্রেণী 32। এই 32টা কিভাবে আসছে, আপনার প্রথম শ্রেণীতে 6টা কোশ্চিন দেওয়া আছে, 4-24, দ্বিতীয় শ্রেণীতে 7টা, 4-7, 28, এইভাবে তৃতীয় চতুর্থ শ্রেণীতেও 7টা করে 28 এবং ক্লাস 5-এ কোশ্চিন দেওয়া আছে 8টা। এবং সর্বোচ্চ মান যেহেতু আমরা 4 ধরেছি অতি উত্তমের, সেই 4 দিয়ে গুণ দিয়ে কিন্তু এই সর্বোচ্চ মানটা এসেছে। এখন আপনি যখন এই 1 নম্বরে শিক্ষার্থী শ্রেণী ও বিষয়ভিত্তিক সকল যোগ্যতা সফলভাবে অর্জন করতে পারবে, তাহলে তাকে আপনি 22 থেকে 24-এর মান আসবে এবং তার মাত্রাটা মান নির্ধারণ হবে অতি উত্তম। এরপরে আসেন যে শিক্ষার্থী প্রায় প্রত্যাশিত সকল যোগ্যতা অর্জন করে, শ্রেণী উপযোগী যোগ্যতা অর্জন করেছে, সাবলীল, সেক্ষেত্রে আপনি কিভাবে মান দিবেন সেটা আপনি কোশ্চিনারি ওয়াইজ যখন মানটা যোগ করবেন তখন আপনি দেখবেন যে এই যে এই 17 থেকে 21, এটা কি উত্তম। আমাদের ক্ষেত্রে হলো, ওনাদের ক্ষেত্রে হলো 70 থেকে 90 ছিল, আমরা দিয়েছি 17 থেকে 21। তারপরে দিয়েছি 20 থেকে 25, এটাও 20 থেকে 25, 20 থেকে 25, এরপরে হলো 22 থেকে 29। এরপরে আপনারা আসেন যে চলতি মান। চলতি মান দেখে 50 থেকে 69-কে আপনি যদি শতকরা করেন তাহলে 12 থেকে 16 হবে আমাদের কোশ্চিনারিজ অনুযায়ী, এই 6টা বা 7টা অনুযায়ী। ঠিক এইভাবে স্তরগুলো নির্ণয় করা আছে। সবচেয়ে সহজ, যখন আপনি রেকর্ড ফর্মে যাবেন, রেকর্ড ফর্মে দিলে দেখবেন আপনার এই হিসাব অটোমেটিক্যালি চলে আসবে। আমি একটু ছোট করে দেখায় দিই। এখানে প্রথমত রেকর্ড ফর্মে দেখবেন যে প্রথম দ্বিতীয় শ্রেণী যেহেতু নাই, আমরা তারপরেও আমাদের কাছে মন্ত্রণালয়ে কিন্তু আমরা টুলসটা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত করে পাঠিয়েছিলাম। মন্ত্রণালয় অনুমোদনও করেছে 5টা, কিন্তু পলিসি স্যার নির্দেশনা দিয়েছে দেখলাম 3 থেকে পঞ্চম। তো আপনারা যাদের মনে হবে যে প্রথম দ্বিতীয় শ্রেণী আমরা করব, সেটা আপনারা করতে পারেন আগ্রহ করে, বা টুলসটা থাকলে তো আপনাদের ক্ষতি নাই স্কুলে। কিন্তু তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী যে শ্রেণী আপনি মূল্যায়ন করবেন, রেকর্ডের সময় এসে এই যে তৃতীয় শ্রেণীর আপনারা টিক দিয়ে নেবেন। টিক দেওয়ার পরে তৃতীয় শ্রেণীর রেকর্ডে শিক্ষার্থী দেখেন আমি 2টা ফর্ম দেওয়া হয়েছে এখানে 25 জন শিক্ষার্থী ধরে। তো আপনার ওই ক্লাসের শিক্ষার্থী বেশি হলে আরো ফর্মটা বাড়িয়ে নেবেন, অথবা যদি কম থাকে তাহলে কমায় নেবেন। আমি এটা একটা নমুনা ফর্ম দেওয়া হয়েছে।
তারপরে আপনি বিদ্যালয়ের নাম আর আইপিএমএস কোডটা লিখে রাখবেন। আর মূল্যায়নের ক্ষেত্রে এখানেও মানগুলো আপনাদের সুবিধার জন্য দেয়া আছে, ব্র্যাকেটে লেখা আছে দেখেন, রেকর্ড ছকের প্রাপ্ত মানের ঘরে শিক্ষার্থীর মান লিখতে হবে। তো প্রাপ্ত মানের এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমি হলুদ করে দেখাই দিচ্ছি, এই যে এই ঘরে আপনার ওই মানটা সে অতি উত্তম পেলো না উত্তম পেলো না চলতি মান পেলো সেটা এখানে লিখতে হবে। তাহলে এটা লেখার জন্য যে ব্যবস্থা সেটা হলো এই প্রাপ্ত মানের ফলাফল যোগ করার পরে। যোগ করবেন কিভাবে? ধরেন আহ শিক্ষার্থীর নাম এক্স, তো এক্স যখন এইখানে ক্রমিক এক, মানে কোশ্চিন নাম্বার এক, আমি প্রথম শ্রেণী নিয়ে কথা বলি, সরি তৃতীয় শ্রেণী নিয়ে কথা বলি, তৃতীয় শ্রেণীতে 7টা কোশ্চিন আছে প্রশ্নমালা। তো কোশ্চিন একে যদি সে উত্তম পায় তাহলে 3, যদি এখানে সে চলতি মান পায় তাহলে 2, চলতি মানের নিচে পাইলে 1, কোশ্চিন নাম্বার 4-এ যদি সে অতি উত্তম পায় 4, যদি আবার সে উত্তম পায় 3, আবার যদি উত্তম পায় 3, এইভাবে ক্লাস 3-তে কিন্তু 7 পর্যন্ত হবে, 8-এ কিন্তু পাবেন না, তাহলে 8-এ ড্যাশ দিতে হবে, 5-এ গেলে আপনি 8টাই ফিল আপ হবে। তখন আপনার এই 3, 4, 2 যোগ করে যে মোট এই যে প্রাপ্ত মানের যোগফলটা এই ঘরে লিখতে হবে। লেখার পরে ওই যে আপনার এখানে উপরে যে স্তরটা দেওয়া হলো, এই যে 22 থেকে 24 অথবা 26 থেকে 28, এই স্তরে ফেলে যে স্তরে পড়ে সেই স্তরের মানটা এখানে লিখতে হবে, যে সে উত্তমে পড়লো না অতি উত্তমে পড়লো। আপনারা কিন্তু নোট ডাউন করেন, কোথাও কোনো কোশ্চিন থাকলে আমি একটু পরেই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। এরপরে দেখেন ডান পাশে লেখা আছে শিক্ষার্থী স্তর ভিত্তিক নির্দিষ্ট ঘাটতি সমস্যা দুর্বলতা লিখুন। যেমন ওই শিক্ষার্থীটি বর্ণজ্ঞানের সমস্যা ছিল না যুক্ত বর্ণের সমস্যা ছিল না কার চিহ্নে ছিল না সাবলীলতায় ছিল না বোধগম্যতায় ছিল, আপনার কাছে যেটা মনে হবে শিক্ষক হিসাবে যে আপনি তাকে মূল্যায়ন করার পরে সেই দুর্বলতাটা এখানে লিখে রাখবেন, তাহলে আপনার পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। আর ডান পাশে দেখেন লেখা আছে ইতোপূর্বের যে বেজ লাইনের আলোকে তুলনামূলক অগ্রগতি। মানে আমাদের যে কথা ছিল যে আপনারা যে রেমেডিটা দিলেন সেই রেমেডির ফলে এই নভেম্বরের এই দিকে এসে এখন ওই শিক্ষার্থীর আসলে কোনো অগ্রগতি হলো কিনা, তাহলে ছোট করে আপনি লিখে রাখলেন। আর এইটা আপনারা ইচ্ছা করলে ঘরটা বড় করে নিতে পারবেন। আবার যদি বলেন এই রেকর্ড ফর্মে আমি রেজিস্টার করব, সেটাও কোনো সমস্যা নাই, কিন্তু গঠনের বাইরে যেন না যায়। আপনারা রেজিস্টার করেন বা প্রিন্টিং করেন, যেটাই করেন সেটা আপনার বিদ্যালয়ে যেহেতু থাকবে সেটা যেন আপনার এই গঠনের বাইরে না যায়। নিচের ফর্মটা আর বোঝানোর দরকার নেই, এটা ওই চলমান ফর্ম, যেহেতু আমি শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে আর একটা ফর্ম দিয়ে দিয়েছি। তো এখন আমরা টুলস এর একটা অংশ দেখেই আমরা শেষ করি, তারপরে আপনাদের কোশ্চিনারিজে যাব। আমি টুলসটা একটু দেখাই দিই, দেখা যাচ্ছে মাসুদ সাহেব? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যায় স্যার। আচ্ছা, দেখা গেলে দেখেন আমি একটু, যদিও প্রথম শ্রেণী আপনারা করবেন না, করতে চাইলেও আমি একটু বলে যাই যে আমাদের এটা মূল্যায়নকারী শিক্ষকের জন্য কিন্তু এই টুলস। প্রথমেই দেখেন আমরা শুনিও বলি বইয়ের মতো করে দেয়া আছে যে শিক্ষক মহোদয় প্রশ্ন করবেন, শিক্ষার্থী উত্তর দিবেন, 4টা কোশ্চিন দেওয়া আছে, আমরা কেন হাত মুখ ধুই, কখন পড়তে বসি, কখন, এভাবে কিন্তু দ্বিতীয় শ্রেণীতেও দেওয়া আছে। এটার অর্থ হলো আপনি শিক্ষার্থীকে যখন গতবার আমরা দেখেছি যে ভাইবা নেয়ার মতো করা হয়েছে, কিন্তু আমরা বলছিলাম যে শিক্ষার্থী যেন ভয় না পায় কোনোভাবেই, এই মূল্যায়নের সময় শিক্ষার্থী যেন এটাকে পরীক্ষা মনে না করে, শিক্ষার্থী যেন এটা মনে না করে অনেক কোনো আনুষ্ঠানিক কোনো কিছু, বা অভিভাবক যেন এটা মনে না করে, এই পরিবেশটা যেন সহজ করে না। সে সহজ করে নিতে যে আপনার শিক্ষার্থীকে যখন বসাবেন তখন একটু ওই যেমন আপনারা ক্লাসে গেলে স্বাভাবিক একটা পরিবেশ করে নেন ক্লাসের পূর্বে, পাঠদানের পূর্বে, ঠিক সেরকম মূল্যায়নের পূর্বে তাকে একটু কোশ্চিন হাসি খুশি ভাবে জিজ্ঞেস করে ইজি করে না। এরপরে হলো বাচ্চাকে শিক্ষার্থীকে আপনি বর্ণগুলো পড়তে দেওয়া, যারা এটা 1-এ করতে চাবেন বা 2-তে করতে চাবেন। কিছু মানে যেগুলো বর্ণতে সমস্যা হয় শিক্ষার্থীরা সেই বর্ণগুলো বাছাই করে আমরা দিয়েছি, ঠিক আছে, যে বর্ণগুলো প্রবলেমে পড়ে। এরপরে কার চিহ্নর যে বিষয়টা, এটা তো কমন জিনিস, এটা দেয়া হয়েছে কার চিহ্নগুলো। তারপরে যুক্ত বর্ণগুলো, যে যুক্ত বর্ণগুলো সহসায় তারা ভুল করে বা একটু প্রবলেমে পড়ে সেগুলো আমরা দিয়েছি, যেন এগুলো না পারলেও বা মূল্যায়নে এগুলো বেরিয়ে আসে দুর্বলতা, এবং পরে যেন আপনারা প্র্যাকটিক্যালি এটা ইয়া করতে পারেন, রেমিডির জন্য নিতে পারেন।
এবং আমাদের বিশ্বাস এই কি বলে যুক্ত বর্ণ এবং কার চিহ্ন এবং যে বর্ণগুলো দেওয়া হয়েছে এগুলো যদি শিক্ষার্থীদের আপনারা 1-2 মধ্যেই শেষ করতে পারেন, তারা কিন্তু 3-তে যে সাবলীলতা খুব সহজ হবে। এগুলো জায়গাতেই তাদের বেশিরভাগ ভুল হয়। কারণ আমরা কিন্তু এই টুলসটা, আমাদের সবুজ সাহেব আছে, সবুজ সাহেব আমাকে হেল্প করেছিল, আমাদের আরেকজন শিক্ষক মহোদয় ছিলেন সাবিনা ম্যাডাম মোহাম্মদপুরের। আমরা এই টুলসটা করার পরে আমরা কিন্তু শিক্ষকের সাথে একটু পর্যালোচনাও করেছিলাম, এরপরে জমা দিয়েছিলাম, আমাদের যে গ্রুপ ছিল গ্রুপেও দেখেছে। হ্যাঁ, এরপরে কিন্তু বাংলা নিয়ে খুব একটা কথা আমি পাইনি গতবারের মতো এবারে। তারপরেও যদি কোনো জায়গা ভুল ত্রুটি বা কোনো কিছু থাকে আপনারা একটু নোট ডাউন করে জিজ্ঞেস করবেন। এরপরে দেখেন বাক্য, বাক্য তৈরি দেওয়া হয়েছে কমন। আর অনুচ্ছেদ দেওয়া হয়েছে, আমরা প্রথমে এখানে শব্দের একটা কাউন্টিং দিয়েছিলাম গতবার, যে 1 মিনিটে কত শব্দ বলতে পারে, সেটা আমরা আর এবারে রাখি নাই। এখানে শুধু অনুচ্ছেদটা পড়তে পেরেছে কিনা। এখন আপনি হয়তো বলতে পারেন যে ওয়ানে কেন দেওয়া হয়েছে। ওয়ানেও এখন এই যেভাবে আছে পাঠ পরিকল্পনা বা নির্দেশনা, সেভাবে কিন্তু কারিকুলাম ফলো করে এটা দেওয়া হয়েছে। তো আপনারা যে যে শব্দে শিক্ষার্থী ভুল করবে সেই বক্সে সেটা আইডেন্টিফাই করে নিতে পারেন। এবং নিচে শিক্ষার্থীকে কিছু প্রশ্ন করার মাধ্যমে আপনারা জবাব এবং খাতায় শিক্ষার্থী লেখার জন্য এখানে রাখা হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণী একইভাবে রাখা হয়েছে। দ্বিতীয় শ্রেণী আর প্রথম শ্রেণীর মধ্যে খুব একটা তফাৎ নাই, শুধু একটা জিনিস আছে, এই যে মিল করো, শব্দটিতে টিক দাও, বাক্য পড়ে ডান পাশের শব্দটিতে টিক দাও। 6 নাম্বার, আপনি দেখেন 7টা কোশ্চিন, তাহলে প্রথমে ওয়ানে আছে 6টা আর দ্বিতীয় শ্রেণীতে আছে 7টা। ওই যে সর্বোচ্চ স্তরের কথা বলছিলাম, 4 দিয়ে আপনি এই মোট ক্রমিককে গুণ দিলেই কিন্তু ওই স্তরটা নির্ধারণ করতে পারবেন। এবং স্তরের রেঞ্জটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি। যদি এই স্তর নিয়ে আপনাদের আরো কিছু একটু ডিটেল জানার প্রয়োজন পড়ে, আবু বক্কর স্যার আসবেন, আবু বক্কর স্যার এটা আরো ভালো বলতে পারবেন। উনি হয়তো এই 9টার দিকে যুক্ত হবেন, আপনারা জিজ্ঞেস করবেন। তাহলে আমরা 3-তে একটু গুরুত্ব দিই। 3-তে দেখেন যে আপনাদের প্রথমে দেয়া আছে পড়ার বিষয়, যে যুক্ত বর্ণ সমান ডান পাশে ভেঙে দেয়া আছে, যেটা সঠিক সেটা শিক্ষার্থী টিক দিবে। তো এটা আমার ধারণা আপনারা সবাই বুঝে গেছেন। তারপরে আছে বাম পাশের শব্দের সাথে দাগ টেনে ডান পাশের শব্দের সমার্থক শব্দ মিল করো। তো এই বিষয়গুলো যখন শিক্ষকরা কন্টেন্ট তৈরি করবে, আমার ধারণা অনেক অফিসারও কন্টেন্ট তৈরি করেন, সেটা যেন সুন্দরভাবে একই মানে ভাষায় হয়। এটা যেন আবার উলট পালট যেন বুঝিয়ে না, যেন কন্টেন্টটা না ছেড়ে দেয়। টিও স্যাররা যারা আছেন বা ডিপিও স্যাররাও আমি রিকোয়েস্ট করব, যারা পরে ভিডিও দেখবেন, তারা এই বিষয়টা সামাজিক যোগাযোগে একটু খেয়াল রাখবেন, যেন ভুল ভাবে কোনো নির্দেশনা বা নির্দেশাবলীর বাইরে কোনো কিছু না যায়। এটাই হলো আমার একটা আবেদন। এরপরে দেখেন বিরাম চিহ্ন। তো আমরা জানি যে বিরাম চিহ্নের সমস্যা আছে সবসময়। বিরাম চিহ্ন নিয়ে আপনারা এখানে দেয়া আছে, দেখেন 4টা বাক্য দেয়া আছে, যে সঠিক বিরাম চিহ্নগুলো সে কি করবে, এই ডান পাশে ফাঁকা ঘরে দিবে বিরাম চিহ্ন। এটা ঘাসফড়িং হেসে বলল কি বলো, এই লাইনে কোন কোন জায়গায় বিরাম চিহ্ন বসবে সে এইখানে এই ফাঁকা ঘরে আইডেন্টিফাই করবে। এখন আপনি 3 নাম্বার ঘরে যদি 4টা বিরাম চিহ্ন সঠিকভাবে দেয়, তাহলে সে অতি উত্তম পাইলো। আপনি যদি অতি উত্তম এখানে লাল কালি দিয়ে লেখেন, কি রেকর্ড ফর্মে যে আপনি 4 দিতে পারবেন ওই ঘরে, 3 নাম্বার কোশ্চিনের ঘরে। আবার 2 নাম্বারে যদি ও উত্তম পায়, আপনি যদি এখানে উত্তম লেখেন 2-এর পাশে, তাহলে কিন্তু রেকর্ড ফর্মে যখন তুলবেন তখন কিন্তু 3 তুলতে পারবেন। অথবা কোনো ক্রমিকে যদি চলতি মান পায় সেক্ষেত্রে 2 তুলবে। কোনো ক্রমিকে যদি 1 পায় সেক্ষেত্রে রেকর্ড ফর্মে আপনি 1 তুলবে। তোলার পরে মোট প্রাপ্ত মান যেটা আছে যোগফল করার পর আপনি স্তরে ফেলে মানটা দিয়ে দিবেন, যে অতি উত্তম পেলো না উত্তম পেলো। আমার ধারণা আপনারা বুঝে গেছেন। তারপরে দেখেন এই যে প্রত্যেকটা শ্রেণী 3 থেকে 5ম পর্যন্ত বইয়ের টেক্সট থেকেই দেয়া হয়েছে এই অনুচ্ছেদ গুলো একটা কিন্তু প্রত্যেকটা অনুচ্ছেদ আমরা মূল ভাবটা দিয়েছি, ঠিক আছে। এবং এই অনুচ্ছেদটা যদি ওই শিক্ষার্থী দেখবেন যে শুরুতে যদি এগুলো না পারে, বর্ণ যুক্ত বর্ণ, তাহলে তো এই অনুচ্ছেদ এসে সাবলীল ভাবে সে পড়তেও পারবে না। আর পড়তে না পারলে তার বোধগম্যতায় আসা খুব কঠিন ব্যাপার।
তো সেই জিনিসটা আপনারা প্রথমেও কিন্তু বুঝে যাবেন, কিন্তু দেখা গেল প্রথমেই শিক্ষার্থী বর্ণ বা ওই যে মিলকরণ বা শব্দার্থ বিপরীত শব্দ পারছে না, সেই ক্ষেত্রে আবার আপনি এসে রিডিং কে অ্যাভয়েড করলেন। নির্দেশাবলীতে কিন্তু বলা আছে যে প্রত্যেকটা কোশ্চিন আপনাকে 1 to 1 শিক্ষার্থীকে আপনাকে টাচ করাতে হবে, তারপরে আপনি মূল্যায়ন করেন। সেটা আপনি চলতি মানে নিচে দেন আর যাই দেন, সেইটা আপনি রেকর্ড ফর্মে আইডেন্টিফাই করেন ওই শিক্ষার্থীকে রেমিডি দেওয়ার কোনো প্ল্যান করার জন্য। কিন্তু যদি এখানে কোনো দেখা গেল আলসেমি করে অথবা আপনার সময়ের অভাবে বা যে কোনো কারণে আপনি কোনো কোশ্চিনকে একটু অ্যাভয়েড করে গেলেন, তাহলে কিন্তু ওই শিক্ষার্থীর সঠিক মূল্যায়নটা হবে না। এই বিষয়গুলো আপনারা একটু দয়া করে খেয়াল রাখবেন। প্রত্যেকটা অনুচ্ছেদের নিচে দেখবেন 4টা করে কোশ্চিন দেওয়া আছে। সেটা আমরা আগেই বলেছি যে এইখানে সোনাবেলা পড়ালেখাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, আর 3 থেকে 5মের মধ্যে যে ধীরে ধীরে একটু যে হার্ড কোশ্চিনে একটু যাওয়া হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে, নলেজের ব্যাপার আছে, অ্যাপ্লিকেশনের ব্যাপার আছে, এইগুলো হায়ার অর্ডার থিঙ্কিং এর কোনো কোশ্চিন খুব একটা করা হয়নি। সবগুলো মোটামুটি আমরা এই 3টার মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। এবং যেহেতু অনুচ্ছেদগুলো সে পাঠ্য বইয়ের ভিতরেই আছে, এই জন্য শিক্ষার্থীর খুব একটা বুঝতে কষ্ট হবে না যদি আপনাদের পাঠ পরিকল্পনা টাচ করে থাকেন। হ্যাঁ, যদি পাঠ্য পরিকল্পনায় যে বিভিন্ন কারণে যে গ্যাপ গুলো হলো, তাহলে কিন্তু ওই পাঠের কোশ্চিন যদি ওই পাঠ পড়ানো না হয়, তাহলে কিন্তু এখানে একটু প্রবলেম হতেও পারে বুঝতে। তারপরে 4-এ দেখেন একইভাবে একই কোশ্চিন দেওয়া আছে, শুধু আহ, এইখানে দেওয়া আছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখাটা বাড়তি দেওয়া আছে, তারপরে হলো বিপরীত শব্দটা দেওয়া আছে। এইখানে একটা দেখেন কোশ্চিন দেওয়া আছে, বড় হয়ে তুমি কি হতে চাও। এখন এইটা লেখার সময় তো শিক্ষার্থী সময় নেবে, অথবা সবাই তো লিখতে পারবে বলে আপনাদেরও মনে হয়, আমারও মনে হয় যে খুব পারবে না। কিন্তু এই জায়গাটা কিন্তু তাকে একটু ধারণা আপনি দিতেই পারেন। হুম, যদি তার লেখার হাত থাকে, দেখা গেল তার আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা একটু কম কিন্তু লিখতে পারে, সেক্ষেত্রে আপনি একটু আলোচনা করে দিতে পারেন। সে হয়তো সেভাবে তাকে মূল্যায়ন করতে পারেন যে আমি যদি তাকে একটু বিষয়টা ধারণা দেয় সে লিখতে পারে, সেভাবে মূল্যায়ন। ওই যে বলছিলাম যে প্রাসঙ্গিকতা আমলে নিতে হবে মূল্যায়নের সময়। যে এই ক্ষেত্রে আপনি যদি শিক্ষক হিসেবে তাকে একটু হেল্প করতে চান যে বাবা তুমি তো বড় হয়েই হবা, ডাক্তার হবা, ওইটা হবা, তুমি যেটাই হতে চাও সেটা নিয়ে তুমি 3টা 4টা 5টা, আমরা বাক্য কিন্তু এখানে নির্ধারণ করে দেইনি, প্রথমে দিয়েছিলাম 5টা বাক্য, পরে এটা আবার বাদ দেওয়া হয়েছে সে সম্পর্কে লেখার জন্য। তো কেউ হয়তো 2 লাইন লিখবে, কেউ 3 লাইন লিখবে, আপনারা শিক্ষক হিসাবে যেটা মনে হবে সেটা আপনারা অবশ্যই এখানে ওইভাবে মূল্যায়ন করবে। এইখানে দেখেন জানুয়ারি শীতের সকাল সোনারগাঁর যে ইয়েটা আছে পার্টটা নেওয়া হয়েছে, মূল ভাবটা এখানে শিক্ষার্থীদের আপনারা অনেকে পড়াইছেন এইটা। 4-এ যারা পড়ে এখন এই যে তৃতীয় প্রান্তিক দিবে, আমরা জানি। এখানে দেখেন শিক্ষা সফরের গন্তব্য কোথায় ছিল, সোনারগাঁ সম্পর্কে শুনে সাবিয়ার মনে কি প্রশ্ন জেগেছিল। এই যে সিদ্ধান্ত যেটা আছে, চিন্তার কোশ্চিন কিছু আছে যে শিক্ষার্থীকে যখন আপনি কোশ্চিনটা করবেন, কিছু আছে অনুচ্ছেদের নলেজ দেখে সাপোর্ট করে বলে দিবে সোনারগাঁ কোথায়, নারায়ণগঞ্জ। কিন্তু যখনই বলবে যে মনে কি প্রশ্ন জেগেছিল, তখন কিন্তু তাকে একটু চিন্তা করার সুযোগ দিতে হবে, এখানে কিন্তু সে সময় নিবে। এক একটা শিক্ষার্থী তো এক এক ধরনের, এই জন্য আমরা বলছি যে 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 শিক্ষার্থী যে স্তরে সমস্যা, কারোর বোধগম্যতা সমস্যা হতে পারে, কারো যুক্ত বর্ণের, ওই স্তরের সমস্যাটা যেন আপনি রেকর্ড ফর্মে উঠে আসে। আপনি যত গ্যাপ করবেন তত আপনি রেমেডি দিলে লাভ হবে না। কিন্তু যদি চিহ্নিত করা থাকে তাহলে কিন্তু ভালো লাভ হবে। যেমন এবারে ক্লাস 5-এর যে শিক্ষার্থীরা আহ, তৃতীয় প্রান্তিক দিয়ে আপনার স্কুল থেকে চলে যাবে, তা আপনার স্কুলের টোটাল টিও স্যারদেরই বলি, উপজেলার যদি টোটাল 5-এর শিক্ষার্থী ডাটাটা থাকে যে আমার কত শিক্ষার্থী তৃতীয় প্রান্তিক দিচ্ছে, দেওয়ার পরে যদি 3 মাস পরে খবর নেয়, দেখা গেল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে, যে আমার এই শিক্ষার্থীরা 6-এ ভর্তি হলো কয়জন, দেখা গেল যে 20% ড্রপ আউট বা ভর্তি হয়নি, তখন কিন্তু পরবর্তী 5-এর যে ক্লাস আছে সেখানে কিন্তু শিক্ষকদেরকে একটা মেসেজ টিও স্যার দিতে পারবে যে গতবারে 5-এর বাচ্চারা কিন্তু 6-এ 20% বা 10% শিক্ষার্থী ভর্তি হয় নাই। এ ধরনের ডাটা নিয়ে নিয়ে কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনারা ইয়েতে আগের ক্লাসগুলোতে যে পরে গেল 4-5-এ গেল, সেখানে কিন্তু কর্মপ্ল্যানে কাজে লাগাতে পারেন।
তো ফাইভেও একই। এইখানে আমি আর এত সময় নিব না, বিরাম চিহ্ন আছে এখানে, খালি জায়গা পূরণ করার ব্যাপার আছে, যে শূন্যস্থানে ওই উপরের থেকে শব্দ নিয়ে আমরা দিয়েছি। আর শব্দ দূষণ সম্পর্কে লেখার ব্যাপার দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এখানে শব্দ দূষণ আরো আপনারা হয়তো স্কুলে লেখান, অ্যাসাইনমেন্ট যেটা বলে, বিদ্যুৎ নিয়ে, শব্দ দূষণ নিয়ে, সোলার প্যানেল নিয়ে, মেট্রো রেল নিয়ে, অনেক কিছু নিয়ে আপনারা ছোট 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 করে শিক্ষার্থীদের কিন্তু এই যে চিন্তনের জায়গাটা বাড়াইতে পারেন। যখন হয়তো দেখা গেল প্রতিদিনই যে আপনার ওই টিজির মধ্যে থেকে ক্লাস নিতে হবে তা না। শিক্ষক মহোদয়, এগুলো একটা গাইডলাইন। আমরা যে টুলসটা করার চেষ্টা করছি, আমার অনুরোধ থাকবে শিক্ষক মহোদয়রা যেন এই জিনিসটাই তৈরি করার জন্য উদ্গ্রীব হয়। আগামী দিনে বেজলাইনও করবে, এই অগ্রগতি যাচাইয়ের এই জিনিসটা করার জন্য দক্ষতা অর্জন করবে। আমরা পেজে এটাও চেষ্টা করব। অনেকটি মহোদয় রিকোয়েস্ট করেছেন যে এই কোশ্চেনারিজ গুলো কিভাবে করা যায়, অ্যাসেসমেন্ট টুলস, সেটা নিয়ে আমরা ওরিয়েন্টেশন চেষ্টা করব দেয়ার, যাতে শিক্ষক মহোদয়রা আগামী দিনে নিজেরাই এইভাবে সুন্দর করে 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 তার শিক্ষার্থীদের এই রেমিডির জায়গাগুলো, কর্মপ্রণালীগুলো নিজেরা তৈরি করতে পারে। তো এই ছিল মোটামুটি আমার টুলস এবং রেকর্ড ফরম্যাট। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে দ্রুত কোশ্চিন করেন, এরপরে শাহ আলম স্যার আপনাদের গণিতের বিষয়টা নিয়ে আসবেন। স্যার থ্যাংক আবু বকর সিদ্দিক স্যার আসছে, 9টার দিকে আসতে চেয়েছিল স্যার, আছে স্যার। হ্যাঁ, স্যার আছেন। এখন আমি কোশ্চিনারিজটা খুব দ্রুত শেষ করে দেই, তাহলে ওই শাহ আলম স্যারের পরে অবু বকর স্যার করবেন। আপনাদের কারো কোনো কোশ্চিন আছে কিনা ওপেন করে দেন, আমি একটু জবাব জি, দিই। সবার জন্য উন্মুক্ত রয়েছে। সম্মানিত অংশগ্রহণকারীগণ, আপনারা এতটুকু বুঝের পর যদি আপনাদের মনে কোনো ধরনের অস্পষ্টতা থাকে, সেক্ষেত্রে হ্যান্ড রেজ করুন অথবা সরাসরি প্রশ্ন করুন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন ম্যাডাম। স্যার আমি রিনা সুলতানা, বাঘের সদর, জি শ্রীঘাট ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনি এসেছিলেন আমার এই বিদ্যালয়ে। জি জি। আহ, জি স্যার। স্যার আমার প্রশ্নটা হলো, আমরা যে এই প্রত্যেকটা বাংলা টুলসে সাতের কতে সাতের কতে আহ কোন সাত ক্লাস পয়েন্ট বলেন, এক কোন ক্লাস? কোন ক্লাস? প্রত্যেক শ্রেণীতেই আছে এটা স্যার। সাতের ক নাই তো। সাতের ক আছে, সাতের 7.1 আছে 3 এবং 4 এ স্যার। হ্যাঁ হ্যাঁ, 3 and 4 আছে, হ্যাঁ 5 এ নাই, হ্যাঁ, হ্যাঁ বলেন। এখানে হচ্ছে শিক্ষার্থী সাবলীলভাবে অনুচ্ছেদটি পড়তে পেরেছে। এই জি। যে প্রশ্নটা, এখানে কি আমি এক কথায় হ্যাঁ অথবা না লিখবো, না আমাদের এইবার যে টুলস এর না, এটার আসছে উত্তর আমি বর্ণদ্বন্দ্ব দেই, আমি বুঝতে পেরেছি। আপনি জি স্যার। সাবলীলতা বলতে কি বুঝেন সেটা আগে বুঝতে হবে। হ্যাঁ, 5টা উপাদান যখন থাকবে হ্যাঁ তখন হ্যাঁ সে হ্যাঁ। সাবলীল। তখন যদি আপনার কাছে মনে হয়, এবং জি স্যার। সাথে কিন্তু প্রমিতর ব্যাপারটা জুড়া আছে তাই না, জি স্যার। উচ্চারণটা,